আমার নাম মায়া। আমি তখন কলেজে পড়ি, অবিবাহিত একটি মেয়ে। নিজের ছোট্ট ঘরটাতে আমার বেশিরভাগ সময় কাটতো। আমার ঘরটা খুব সাধারণ ছিল। একটা বিছানা, একটা আলমারি, পড়ার টেবিল আর একটা বড় আয়না। ঘরের একটা জানালা ছিল, যেটা আমি প্রতি রাতে ভেতর থেকে বন্ধ করে দিতাম। দরজাটাও ভালোভাবে আটকে তারপরে ঘুমাতাম, কারণ আমি একটু ভীতু প্রকৃতির মেয়ে ছিলাম। কিন্তু সেই সাধারণ ঘরটা একদিন আমার কাছে পৃথিবীর সবচেয়ে রহস্যময় জায়গা হয়ে উঠবে, সেটা তখন কে জানতো। ঘটনাটা শুরু হয়েছিল একেবারেই অদ্ভুতভাবে। প্রথম দিন সকালে ঘুম ভাঙার পর হঠাৎ আমার মনে হলো কেউ যেন সারা রাত আমার পাশে শুয়েছিল। চোখ খুলে আমি স্থির হয়ে বিছানার দিকে তাকিয়ে রইলাম। আমার পাশে বিছানার চাদরটা অদ্ভুতভাবে কুঁচকিয়েছিল। মনে হচ্ছিল সেখানে কেউ শুয়ে উঠে গেছে। আমি অবাক হয়ে বিছানাটা হাত দিয়ে শুয়ে দেখলাম। তারপর নিজেকে বললাম, আমি কি রাতে ঠিকমতো ঘুমাইনি? আমি উঠে জানালার কাছে গেলাম। জানালা ভেতর থেকে আটকানো, দরজাটাও ভেতর থেকে বন্ধ। ঘরে ঢোকার বা বের হওয়ার কোনো সুযোগই ছিল না। তাই বিষয়টা মাথা থেকে সরিয়ে ফেললাম। কিন্তু পরের দিন আবার সেই একই ঘটনা ঘটলো। তারপরের দিনও একই ঘটনা। প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে আমার মনে হতো রাতে কেউ আমার পাশে শুয়েছিল। কখনো মনে হতো কেউ আমার একদম কাছে শুয়ে আছে, কখনো মনে হতো ঘুমের মধ্যে কেউ আমার হাত ছুঁয়ে দিয়েছে। আর সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার ছিল, রাতে ঘুমানোর সময় মাঝে মধ্যে আমি স্পষ্ট অনুভব করতাম আমার পাশে কেউ একজন আছে। আমি চোখ খুলতে সাহস পেতাম না, শুধু চুপচাপ শুয়ে থাকতাম। মনে হতো আমার পিঠের ঠিক পেছনে কেউ নিঃশব্দে শুয়ে আছে। একদিন রাতে হঠাৎ আমার শরীরের উপর দিয়ে একটা ঠান্ডা বাতাস বয়ে গেল। আমি কেঁপে উঠলাম। তারপর খুব ধীরে ধীরে অনুভব করলাম কেউ যেন আমার চুলের কাছে হাত দিয়ে এসেছে। আমি সঙ্গে সঙ্গে চোখ খুলে ফেললাম, কিন্তু কেউ নেই। পুরো ঘরটাই ছিল ফাঁকা। আমি বিছানা থেকে উঠে লাইট জ্বালালাম। দরজাটা বন্ধ, জানালাও বন্ধ। কেউ নেই। সেদিন রাতে আমি ঘুমাতে পারিনি, কিন্তু কাউকে এসে বলার সাহসও আমার ছিল না। আমি একজন অবিবাহিত মেয়ে, কিভাবে বলবো যে প্রতি রাতে আমার মনে হয় কেউ আমার পাশে এসে শুয়ে থাকে? মানুষ কি ভাববে? তাই সবকিছু নিজের মধ্যে চেপে রাখলাম। এভাবেই কয়েকদিন কেটে গেল। তারপর এক সকালে বিছানা গুছাতে গিয়ে আমি এমন একটা জিনিস দেখলাম, যেটা দেখে আমার বুকের ভেতরটা হঠাৎ ঠান্ডা হয়ে গেল। চাদরের উপরে একটা খুব সূক্ষ্ম দাগ। প্রথমে বুঝতে পারিনি সেটা কি। কাছে গিয়ে দেখলাম নখের আঁচড়ের মতো। আমি স্থির হয়ে তাকিয়ে রইলাম। আমার হাতে পায়ে নখ ছোট ছিল। তাহলে এটা কার? সেদিন থেকেই আমার নিজের ঘরটাকে কেমন যেন সন্দেহজনক মনে হতে লাগলো। বিশেষ করে আমার বিছানাটা। রাতে সেখানে শুতে গেলেই বুকটা ধড়ফড় করতো। অবশেষে আর না পেরে একদিন আমার সবচেয়ে কাছের বান্ধবী রিয়াকে সবকিছু খুলে বললাম। রিয়া প্রথমে খুব মন দিয়ে শুনলো, তারপর হঠাৎ মুখে দুষ্টু হাসি এনে বলল, তোর কাছে মনে হয় জিন আসে। আমি আঁতকে উঠলাম। আ- আমি বললাম, চুপ কর, এসব বলিস না। রিয়া হেসে বলল, আরে আমি তো মজা করছি, শুনিসনি সুন্দরী মেয়েদের কাছে নাকি রাতে জিন আসে? কথাটা বলে সে হেসেই যাচ্ছিল। কিন্তু আশ্চর্যের ব্যাপার, ওর কথাটা আমার কাছে একদম মজার লাগলো না, বরং বুকের ভেতর কোথাও যেন একটা অদ্ভুত ভয় ঢুকে গেল। সেদিন বাড়ি ফিরে আমি সরাসরি ফোন হাতে নিলাম। ইউটিউবে সার্চ দিলাম, জিন কি মানুষের কাছে আসতে পারে। একটার পর একটা ভিডিও দেখতে লাগলাম। কেউ বলছে জিন অদৃশ্য, কেউ আবার বলছে তারা মানুষের আশেপাশে থাকতে পারে, কেউ বলছে এসব বেশিরভাগই মানুষের ভুল ধারণা। আমি বুঝতে পারছিলাম না কোনটা সত্য। তবুও একটা প্রশ্ন বারবার মাথায় ঘুরছিল, তাহলে আমার ঘরে যে আসে সে কে? আমি ধীরে ধীরে আয়নার সামনে গিয়ে দাঁড়ালাম। নিজের মুখের দিকেই তাকালাম। তারপর খুব আস্তে বললাম, সত্যি কি আমার কাছে কেউ আসে? আয়না শুধু আমাকেই দেখা যাচ্ছিল, কিন্তু কেন যেন মনে হচ্ছিল আয়নার ভেতরের আমি ছাড়াও যেন আরো কেউ আমাকে দেখছে। আমি সঙ্গে সঙ্গে আয়না থেকে মুখ ফিরিয়ে নিলাম। এরপর কেটে গেল কয়েক মাস। অদ্ভুতভাবে একসময় সেই উপস্থিতিটা আমার কাছে ভয়ের চেয়ে অভ্যাসে পরিণত হলো। আমি তাকে কখনো দেখিনি, কিন্তু রাতে শুয়ে থাকলে তার উপস্থিতি অনুভব করতাম। মাঝে মাঝে মনে হতো কেউ আমার পাহারা দিচ্ছে, কেউ আমার খুব কাছেই আছে, কেউ যেন নিঃশব্দে আমার যত্ন নিচ্ছে। তারপর হঠাৎ একদিন সবকিছু বদলে গেল। টানা 1 সপ্তাহ ধরে আমি আর সেই উপস্থিতিটা অনুভব করতে পারলাম না। রাতে ঘুমালাম, কিন্তু মনে হলো না কেউ আমার পাশে আছে। কোন কোনো ঠান্ডা বাতাসও নেই, কোনো অদ্ভুত স্পর্শও নেই। কেউ যেন আমার ঘরে আসছে না। প্রথমে আমি স্বস্তি পেলাম, ভাবলাম অবশেষে সবকিছু শেষ হয়ে গিয়েছে। কিন্তু কয়েকদিন পর বুঝলাম আমি অদ্ভুতভাবে সেই উপস্থিতিটাকে মিস করতেছি। রাতে বিছানায় শুয়ে মনে হতো সে আজ কেন আসছে না। আগে যে আমার পাশে থাকতো সে কোথায় গেল। নিজের এমন চিন্তায় নিজেই লজ্জা পেতাম। আমি তো জানি না সে মানুষ নাকি অন্য কিছু,
তবুও কেন তার অনুপস্থিতিতে আমার বুকের ভেতরটা খালি করে দিচ্ছে? আমি নিজেকেই বোঝাতে পারছিলাম না। এক রাতে কলেজ থেকে ফিরে ঘরে ঢুকে দেখি আমার বিছানার উপর একটা লাল গোলাপ, টকটকে লাল। আশ্চর্যের ব্যাপার, ফুলটা একেবারেই টাটকা ছিল। আমি কিছুক্ষণ দরজার কাছে দাঁড়িয়ে রইলাম। আমার ঘরে তো কেউ ঢুকতে পারেনি, তাহলে ফুলটা এলো কোথায় থেকে? আমি ধীরে ধীরে এগিয়ে গেলাম। ফুলটা হাতে তুলে নিতেই নাকে এলো এক অদ্ভুত মিষ্টি সুগন্ধ। কেন জানি আমার ঠোঁটের কোণে হাসি ফুটে উঠলো। আমি নিজেই অবাক হয়ে গেলাম। আমি হাসছি কেন? কার জন্য? ফুলটার দিকে তাকিয়ে আমার বুকের ভেতরটা কেমন একটা আনন্দ হচ্ছিল, যেন কেউ আমার খুব আপন করে কিছু দিয়েছে। আমি ফুলটা বুকের কাছে জড়িয়ে ধরলাম। ঠিক সেই মুহূর্তে শীতল একটা বাতাস আমার শরীর ছুঁয়ে গেল। আমার চুলগুলো বাতাসে উড়ে গেল। আমি ধীরে ধীরে আয়নার দিকে তাকালাম, আর তারপর আমার বুকের ভেতরটা যেন থেমে গেল। আয়নায় আমার পেছনে দাঁড়িয়ে আছে একজন মানুষ, একজন লম্বা চওড়া কাঁধের যুবক, অস্বাভাবিক রকম সুদর্শন। তার পরনে ছিল কালো রঙের পোশাক, চেহারায় অদ্ভুত এক শান্ত ভাব। তার সবচেয়ে ভয়ঙ্কর বিষয়, সে আমার দিকে তাকিয়ে মুস্কি মুস্কি হাসছিল। আমি ঠাট্টা হয়ে গেলাম। তার চোখ দুটো যেন আমার চোখের ভেতর দিয়ে আমার মনের সব কথা পড়ে ফেলেছে। আমি ভয়ে হঠাৎ পেছনে ফিরে তাকালাম, কেউ নেই পিছনে। আমি আবার আয়নার দিকে তাকালাম, সেও নেই, শুধু আমি একাই আছি, আর আমার হাতে সেই লাল গোলাপ। আমি কয়েক সেকেন্ড নড়তে পারলাম না, তারপর নিজেকে বুঝালাম, না, এটা নিশ্চয়ই আমার ভুল। হয়তো কয়েক মাসের টেনশন আর কল্পনা থেকে আমার চোখে ভুল দেখেছি। আমি বিষয়টা সেখানেই শেষ করে দিলাম, কিন্তু আমি তখনও জানতাম না, যাকে আমি এতদিন অদৃশ্য মনে করে ভয় পেয়েছি, সে আসলে আমার জীবনের সবচেয়ে রহস্যময় মানুষ। পরের দিন কলেজ থেকে ফেরার সময় হঠাৎ আকাশ কালো হয়ে গেল। কয়েক মুহূর্তের মধ্যে শুরু হলো প্রচন্ড ঝড় আর বৃষ্টি। চারপাশ প্রায় ফাঁকা। আমি ছাতা আনিনি। বৃষ্টিতে ভিজতে ভিজতে দৌড়ে রাস্তার পাশে একটা পুরোনো বটগাছের নিচে গিয়ে দাঁড়ালাম। সেখানে আর কেউ ছিল না, চারপাশ শুধু ঝড়ের শব্দ। হঠাৎ আমার পেছনে কারো পায়ের শব্দ শুনতে পেলাম। আমি স্থির হয়ে গেলাম। শব্দটা আমার একদম পেছনে এসে থেমে গেল। তারপর আমার কানের কাছে খুব আস্তে একটা পুরুষ কণ্ঠস্বর ভেসে এলো। এতদিন ধরে তোমাকে পাহারা দিয়েছি, অথচ আজ তুমি আমায় চিনতে পারছো না? আমার পুরো শরীর ঠান্ডা হয়ে গেল। আমি ধীরে ধীরে পিছনে তাকালাম, আর সেই মুহূর্তে বুঝতে পারলাম আমার জীবনে যা ঘটেছে সেটা কোনো কল্পনা নয়। কারণ আমার ঠিক সামনেই দাঁড়িয়ে ছিল সেই একই মানুষ যাকে আমি আগের দিনের রাতে আয়নাতে দেখেছিলাম। তার হাতে ছিল আরেকটি টকটকে লাল গোলাপ, আর তার চোখে ছিল এমন এক দৃষ্টি যেখানে ভয় ছিল না, ছিল অদ্ভুত এক মায়া। কিন্তু সে মানুষটা আসলে কে? আর কেন সে এতদিন ধরে আমার ঘরে আসতো? কেন আমি তাকে দেখতে পেতাম না? আর সবচেয়ে বড় প্রশ্ন, সে কি সত্যি আমাকে ভালোবাসে? বৃষ্টির ফোঁটায় তখনও তার চুল বেয়ে গড়িয়ে পড়ছিল, অথচ তার মুখে কোনো অস্থিরতা নেই, বরং ঠোঁটের কোণে সেই অদ্ভুত মায়াবী হাসি। আমি ভয় পেয়ে আর কৌতূহলে কিছুই বুঝতে পারছিলাম না। হঠাৎ সে মৃদু হেসে বলল, তুমি আমাকে এত মিস করো কেন? আমি অবাক হয়ে তার দিকে তাকিয়ে রইলাম। সে আবারও বলল, সেদিন আমি তোমার ঘরে আসিনি বলে তুমি পাগলের মতো ছটফট করছিলে। তোমার বুকের ভেতরে যে অস্থিরতা হচ্ছিল সেটা কি আমি বুঝিনি? আমার মুখটা মুহূর্তেই লাল হয়ে গেল। আমি নিচের দিকে তাকিয়ে আস্তে করে বললাম, আপনি এসব কি বলছেন? সে আমার দিকে তাকিয়ে মুচকি হাসলো। তোমার জন্য আমার মনে এত মায়া, এত ভালোবাসা, অথচ তুমি এখনো আমাকে চিনতে পারছো না। আমি সাহস করে জিজ্ঞাসা করলাম, আপনি কে? কয়েক মুহূর্ত সে চুপ করে থাকলো, তারপর বলল, আজ নয়, রাতে তোমার সঙ্গে দেখা হবে, তখন সব কথা বলবো। আমি কিছু বলার আগেই সে আরো বলল, বৃষ্টি একটু কমছে, এখন সাবধানে বাড়ি ফিরে যাও। তারপর হঠাৎ তার কণ্ঠটা আরো নরম হয়ে গেল, আর রাতে লাল একটা শাড়ি পরে সুন্দর করে সেজে থেকো, আমার জন্য অপেক্ষা করো। আমি হতভম্ব হয়ে তার দিকে তাকিয়ে রইলাম, কিন্তু কথাটা শেষ করার আগেই সে আমার চোখের সামনে থেকে যেন মিলিয়ে গেল। এক মুহূর্ত আগেও যেখানে সে দাঁড়িয়ে ছিল সেখানে এখন শুধু বৃষ্টি ভেজা রাস্তা। আমি চারপাশে তাকালাম, কেউ নেই। মনে হলো আমি হয়তো স্বপ্ন দেখছি, কিন্তু আমার বুকের ভেতরে ধুকপুকানি বলছিল এটা কোনো স্বপ্ন ছিল না। সেদিন বাড়ি ফিরে আমার মনটা কেমন যেন অস্থির হয়ে গেল। মা আমাকে খেতে ডাকলো। মায়া, খেতে আয় মা। আমি চুপচাপ টেবিলে গিয়ে বসলাম। প্লেটে ভাত দেওয়া হলো, কিন্তু আমার গলা দিয়ে যেন কিছুতেই নামছিল না। মা অবাক হয়ে বলল, কি হয়েছে তোর? আজ এমন চুপচাপ কেন? আমি মাথা নিচু করে বললাম, কিছু হয়নি মা। কিছু হয়নি মানে? সকাল থেকেই তোকে কেমন অদ্ভুত লাগছে। আমি জোরে করে হাসলাম। না মা, সত্যি কিছু হয়নি, একটু ক্লান্ত লাগছে। মা আর কিছু বলল না, কিন্তু আমি জানতাম আমার ভেতর কিছু একটা ঘটেছে। বারবার শুধু একটা কথাই মনে পড়ছিল, রাতে লাল শাড়ি পরে আমার জন্য অপেক্ষা করো। আমি কি সত্যিই অপেক্ষা করব? আমি কি সত্যিই সাজবো?
নাকি সবকিছু ভুলে যাব। কিন্তু যতবার নিজেকে বলেছিলাম আমি যাব না, আমি সাজবো না, ততবারই বুকের ভেতর থেকে অন্য একটা কণ্ঠ যেন বলছিল অপেক্ষা করো। সন্ধ্যা হয়ে গেল, আমি বই খুলে বসেছিলাম, কিন্তু একটা লাইনও পড়তে পারছিলাম না। হঠাৎ বিরক্ত হয়ে বিছানার বালিশটা সরিয়ে দিলাম, আর তখনই আমি জমে গেলাম। বালিশের নিচে সুন্দর করে রাখা ছিল একটা লাল টকটকে শাড়ি, তার পাশে কয়েক জোড়া কাচের চুড়ি আর একটা লাল গোলাপ। আমার হাত পা ঠান্ডা হয়ে গেল। আমি ধীরে ধীরে শাড়িটা হাতে নিলাম। শাড়ির নিচে একটা ছোট্ট চিরকুট। কাপা হাতে সেটা খুললাম। সেখানে লেখা ছিল, প্লিজ লক্ষ্মী সোনা, আমার শাড়িটা পরে সুন্দর করে সেজে থাকো, আমি রাতে আসছি তোমার কাছে।